পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। আমাকে না জানিয়ে আমার মেয়ের জীবনে এত বড় সিদ্ধান্ত তুমি নিজেই থেকে নিলে। না না, তুমি তো একাও না নি, তোমার ভাইয়েরাও মিলে নিয়েছে। এখন তারা কই? সেই ছেলে কোথায়? কোথাকার কোনো ইতালির ছেলে এদেরকে খোঁজ খবর না নিয়ে বিশ্বাস করে? এই মেয়ের ভবিষ্যৎ কি আমি জানি না? অনিমা, তোমার বাড়াবাড়িতে মেয়েটার জীবন আচ্ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। তুমি ওর দিকে তাকাও, ওর চোখের ভাষা বোঝো তুমি? সে কী চায়? সে যে চিন্তায় পুড়ে মরছে, বুঝতে পারছো না তুমি? বাহারুল হক আজ ভীষণ রেগে গেলেন। খুশবুর ভিসা এসেছে আজ 16তম দিন। এই 16 দিনে অনিমার সাথে আরশাদের কথা হয়েছে যতবার, তত জানতে চেয়েছে সে কবে আসবে। কিন্তু আরশাদ তাল বাহানা জুড়েছে। আরশাদের ব্যাপারে অনিমার পূর্ণ বিশ্বাস জমে আছে। ছেলেটা আসবে, সে ঠকায়নি। কিন্তু বাহারুল হক তাকে তো মানানো যাচ্ছে না। দিনের পর দিন উঠতে বসতে প্রতিটা কথার মাঝে আরশাদকে জুড়ে দিয়ে ঝামেলা করছেন তিনি। মা বাবার তর্কাতর্কি সবটা শুনল খুশবু। তার ভীষণ কান্না পাচ্ছে, গলা ধরে আসছে বারবার। তার সাজানো গোছানো জীবন এক পশলা প্রেমের বৃষ্টি নেমে আচমকাই সব মরুভূমি গড়ে উঠেছে। সেদিনের পর আশাদের সাথে খুশবু আর কথা বলেনি। দূরত্ব বাড়ালে হয়তো নিকটে আসা যাবে ভেবে নিজেকে শক্ত করে রেখেছে। ভ্যানিটি ব্যাগ কাঁধে তুলে চটজলদি বাসা থেকে বেরিয়ে যায় মেয়েটা। মেয়ের যাওয়া দেখে পিছু হাঁটলেন। সাত সকালে না খেয়ে বেরিয়ে যাওয়া মানেটা কি? সারা রাস্তায় খুশবু কেঁদেছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। উদ্দেশ্যহীন হাঁটতে হাঁটতে মাথায় এলো ভার্সিটি যাওয়া যাক। শীতল হাওয়া গায়ে মেখে আশাদের ঘুম ভাঙে। খোলা জানালায় দাঁড়িয়ে অপরূপ প্রকৃতির প্রেমে পড়ে সে বারবার। ইতালিতে বসন্ত আসতে চলেছে, তাই তো প্রকৃতির শীতল মুগ্ধকর রূপ ধরা দিতে চাইছে। রাতে বৃষ্টি হয়েছে, বিধায় চারিদিকে সচ্ছলতা বিরাজ করছে। খালি গায়ে আশাদ আয়নার সম্মুখে দাঁড়ালো। বাদামি চুলগুলিতে হাত বুলিয়ে নিজেকে নিয়ে হাজারটা অভিযোগ জানালো। কতদিন হয়ে গেল ফ্লুজির সাথে তার কথা হচ্ছে না। মেয়েটা এড়িয়ে যাওয়া আরশাদকে আঘাত করে। মেয়েটা কি বুঝতে পারে না? বেডের পাশে ফ্লুজির ছবিটা ছুঁয়ে চুম খেলো সে। আর কতদিন অপেক্ষা করবে সে? গায়ে জামা জড়িয়ে ফ্রেশ হয়ে আরশাদ চলে গেল তার বাবার ভিলায়। আবির কফির মগ হাতে মাত্র বের হচ্ছিল রান্নাঘর থেকে। আরশাদকে দেখে মিষ্টি হেসে বলে, শুভ সকাল। শুভ সকাল। আরশাদ আবিরের হাতের কফির মগটা টেনে নিল। ভ্রুকুচকে প্রশ্ন করলো, চুমুক দিয়েছিলে? না না। ওকে ফাইন, তাহলে আমি দিচ্ছি। কেন, আমি চুমুক দিলে কি খেতে না? এটোতে মুখ দেওয়ার স্বভাব আমার নেই, জানিস না? ও, তোমার ফ্রোজি চুমুক দিলে তো হুমড়ি খেয়ে পড়তে। আবিরের পানে সরু চোখে তাকালো আরশাদ। ইদানিং ভাইটা কোনো কথাতেই ছাড় দিচ্ছে না। সেম টু ইউ ব্রো। আরিফ, ভালো হয়ে যা। আমি ভালো হলেও আমার ফ্লুজির, খারাপ হলেও আমার ফ্লুজির। তোর তো কেউ নেই, কাউকে পেতে হলে তোকে আগে ভালো হতে হবে। এভাবে না বললেও পারতে, ছ্যাঁকা লাগে। তোর পরীক্ষা কবে শেষ? আর 2 দিন অপেক্ষা করো, তারপর আমার এক্সাম শেষ হবে। তুমিও তোমার ফ্রোজির কাছে উড়াল দিও। আরশাদ কফির মগ হাতে চলে গেল গ্র্যানিট কক্ষে। ক্লাসরুমে খুশবুর উপস্থিতি অপ্রত্যাশিত ছিল, মায়া এবং রিয়ার জন্য। এই মেয়ে ভার্সিটিতে আসার আগে জানিয়ে আসে, কিন্তু আজ হঠাৎ করে এলো যে? রিয়া খুশবুর ফোলা চোখে তাকিয়ে প্রশ্ন করে, তোর কি হয়েছে খুশবু? কাঁদছিলি কেন? কিছু হয়নি। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? ঝগড়া ছাড়া থেকেছি কবে। খুশবু বরাবরই চাপা স্বভাবের মেয়ে, কাউকে কিছু বলতে আগ্রহ পায় না। নিজের ঝামেলা তার নিজের কাছে, ব্যক্তিগত বিষয়গুলো
আড়ালে রাখতে অভ্যস্ত। কিন্তু আজ তার নিজের ধৈর্যের সীমা ভেঙে গেছে। আরশাদের ব্যাপারে সবটা বন্ধুদের মাঝে শেয়ার করেছে সে। রিয়া মায়া দুজনেই আরশাদের ব্যাপারে অবগত। রিয়া মায়া দুজনেই আরশাদের ব্যাপারে অবগত। খুশবুকে কতটা ভালোবাসে সেই ব্যাপারে অবগত, কিন্তু আরশাদের এমন কুটক চাল মানে কি? মায়া খুশবুর গালে হাত দিয়ে বলে, কাঁদিস না সুন্দরী, ওই বিদেশি মালটা তোকে বাজিয়ে দেখতে চাচ্ছে। শুধু তুই একবার বল দেশে আসো, দেখবি উড়ে উড়ে আসবে। এই মাল কি আমার বর হয়? ও সরি দুলাভাই, ধলা দুলাভাই। রিয়া খুশবুর হাত টেনে বলে, শোন, তুই পাল্টা খেলা দেখা ওই বিদেশি নেকড়েটাকে। তুই আজ থেকে প্রেম করা শুরু কর। প্রেম কি সব বলছিস? আরশাদ জানলে আমার পা ভেঙে ফেলবে। আরে পা ভাঙার জন্য হলেও তো তাকে দেশে আসতে হবে নাকি? শোন, আমি যা বলছি তাই করবি। আমার দেওয়া ওষুধ তোদের দাম্পত্য জীবনে সুখ বয়ে আনবে। তবে হ্যাঁ, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া হজম করে নিলেই ফলাফল নিশ্চিত পাবি। তোর ভিজিট কত? ভিজিট হিসেবে আপনার দেওর আমার। একটা পার্কে বসে ইতস্তত মুখে বসে হাসছে খুশবু। তার নকল হাসি অতি সহজে ধরা যাচ্ছে বলে রিয়া কিরমির চোখে তাকালো মেয়েটার দিকে। খুশবুর মুখোমুখি বসে আছে একটি ছেলে। দেখতে শুনতে এই ছেলেকে কেউ বলবে না খুশবু, মায়া, রিয়া এদের জুনিয়র। ছেলেটা সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলেটির নাম হৃদ। ছেলেটি মায়ার কাজিন। খুশবুর টুকটাক সমস্যার কথা জানিয়ে হৃদকে এখানে আনা হয়েছে। দুপুরে কড়া রোদে খুশবুর মাথা ধরে এসেছে। তার উপর এইসব নাটক যদি আরশাদের কানে যায় তবে কি কেলেঙ্কারি হবে? তবে যে কি কেলেঙ্কারি হবে! রিয়া এবং মায়া গপাগপ একের পর এক ফুচকা মুখে পুড়ছে। এই ফুচকার বিল আজ খুশবুকেই দিতে হবে। হৃদ দাঁত কেলিয়ে হেসে তাকালো খুশবুর পানে। নকল গার্লফ্রেন্ড, আপনি কি ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য ছোট ভাই। এত চিন্তা কিসের? আগামীকাল রাতে আমি ট্যুরে যাচ্ছি। আপনার হাজবেন্ড আর আমার নাগাল পাবে না। রিয়া পাশ থেকে খুশবুকে ইশারা করে হৃদকে ফুচকা খাইয়ে দিতে। বান্ধবীদের পাল্লায় পড়ে বেচারি যে আর কি করতে হবে কে জানে। কাঁপা কাঁপা হাতে খুশবু চামচের সাহায্যে হৃদের মুখে ফুচকা দিতে গেলে মায়া দ্রুত তার ছবি তোলে। সারাটা বিকেল খুশবু হৃদ একসাথে সময় কাটায়। যদিও বন্ধু বেশে ছিল। সারাটা বিকেল খুশবু আর হৃদ একসাথে সময় কাটায়। যদিও তার বন্ধু বেশে ছিল, কিন্তু আরশাদ কি মানবে? রেস্টুরেন্টে বসে হিসাব করছে আরশাদ। টুকটাক কাজ বুঝিয়ে দিচ্ছে অন্যান্য কর্মচারীদের। হোয়াটসঅ্যাপে রানীর মেসেজ পেয়ে মনোযোগ ভঙ্গ হলো তার। এই ছেলেটা প্রয়োজন ছাড়া কখনো মেসেজ করে না। ছেলেটার মূল দায়িত্ব খুশবুর পিছনে ছায়ার মতো। রনি কিছু ছবি পাঠালো আরশাদকে, যেখানে দেখা যাচ্ছে খুশবু একটি ছেলেকে ঝালমুড়ি খাইয়ে দিচ্ছে, আর একটি ছবিতে তার পাশাপাশি হাঁটছে। অন্য আরেকটি ছবিতে ছেলেটি আর খুশবু মুখোমুখি বসে, তাদের দুজনের হাতে ফুচকার প্লেট। চটজলদি আরশাদের মাথায় আগুন জ্বলে উঠল। রেস্টুরেন্টের এক কোণে নিরিবিলি স্থানে বসে ফোন করলো রানীকে। ছেলেটার কাছ থেকে সব আপডেট নিয়ে নিজের মাথা ঠিক রাখতে পারল না। ঠিক এই কারণে কি ফ্লুজি এতদিন তাকে এড়িয়ে গেছে? দাঁতে দাঁত চেপে বসে রইল আরশাদ। তার শরীর থেকে কাঁপছে। কপালে বিন্দু বিন্দু ঘামের সঞ্চয় হয়েছে। আরশাদ নিজেও জানে না সে নিজে কিভাবে নিয়ন্ত্রণ করবে। আরশাদ নিজেও জানে না সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। আরশাদ ফ্লুজি আবার তুমি আমায় ঠকাতে চাইছো ফ্লুজি। যা করেছো
এসব ভালো হবে না, ভালো হবে না। জানে মেরে ফেলবো আমি তোমায়। যতক্ষণ আরশাদ আছে ততক্ষণ তোমার শ্বাস আছে। এই আরশাদকে বাদ দিয়ে তুমি বাঁচতে পারবে না, আমি বাঁচতে দেব না। দিকে ফোন করলো। প্রতিবারের ন্যায় ফ্লুজি ফোন ধরলো না, স্বেচ্ছাই এড়িয়ে গেল আরশাদকে। সে সবটাই বোঝে, তার ফলে রাগটা আরও প্রবলভাবে বৃদ্ধি পায়। সময় ব্যয় না করে সে দ্রুত ফোন করে অনিমাকে। আরশাদের গম্ভীর স্বরে অনিমার ভীষণ অবাক লাগে। এই ছেলে তো কখনো এতটা রেস নিয়ে কথা বলে না। অনিমা দ্রুত পায়ে ছুটে গেলেন খুশবুর কক্ষে। আরশাদ ফোন করেছে, নে কথা বল। আম্মু আমি পড়ছি, এখন কথা বলতে পারবো না। খুশবু, বেয়াদবি করিস না, নে কথা বল। খুশবু না চাইতেও ভয় নিয়ে ফোন ধরলো। অনিমা চলে যেতে দরজা বন্ধ করলো, বসলো বিছানায়। বলুন। কি বলবো আমি? তুমি বলো, কি শুরু করেছো? আমি আবার কি শুরু করলাম? এই কথা ঘুরাবে না। ছেলেটা কে? কোন ছেলে? যার হাত না ধরে? উফ, আমি ভাবতেও পারছি না। আবার বয়ফ্রেন্ড সুন্দর না? তোমার চোখ দুটো খুলে নিয়ে শোপিস বানিয়ে আমার কাছে রেখে দেবো। এত সাহস তুমি পেলে কি করে? আপনি ওই দিন কি বললেন মনে নেই আপনার? কি বলেছি আমি? আমার যা খুশি আমি যেন তাই করি, তাই আমার যা খুশি আমি তাই করছি। যা খুশি তাই করো, হা হা হা। আমার হুঁশিয়ারি তুমি বুঝতে পারলে না বোকা ফ্লোজি। যা খুশি তাই করো মানে তুমি একবার শুধু করে দেখো, তারপর তুমি ফিনিশ। খুশবুর ধপ করে নেমে গেল, হাত পা গুটিয়ে বসে পড়লো বিছানা। আরশাদের ধমকগুলো একের পর এক গিলে যাচ্ছে। একটু পর নিশ্চয়ই বদহজম হয়ে সব উগরে দেবে। খুশবুকে চুপ থাকতে দেখে আরশাদ ধমকে বলে, কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? বলো ভালোবাসি। ভালোবাসি। বলো আরশাদ জান, আপনাকে আমার চাই, আপনি আসুন প্লিজ। আরশাদ জান, আপনাকে আমার চাই, আপনি আসুন প্লিজ। ওকে জান, আমি আসছি, আর একটু অপেক্ষা করো। এবার আসলে তোমার কপালে সুখ দুঃখ দুটোই আছে। খুশবু চুপসে গেল। শেষ পর্যন্ত জিত হলো আরশাদের। তাকে ধমক দিয়ে বাংলাদেশে আসার জন্য অনুরোধ ছাড়ল। জান, ইয়োর লিপস মাই লিপস। কি? সি ইউ সুন জান। সাত সকালে হসপিটালে এসে উপস্থিত খুশবু। তার ভিতর চাহনিতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে আছে মায়া। অপরাধীর চোখে আড়ে তাকাচ্ছে রিয়া। তার বুদ্ধিতেই তো আজ এত বড় অঘটন ঘটল। হৃদ হসপিটালে ভর্তি। গত রাতে বাসায় ফেরার পথে তাকে নাকি ছিনতাইকারীরা আক্রমণ করে। একটা পর্যায়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয় অচেনা এক গুদাম ঘরে। সেই ছিনতাইকারীরা ছিল অদ্ভুত। তাদের টাকাও চায় না, মোবাইলও চায় না। তাদের আসলে কি চাই তারা হয়তো নিজেরাই জানে না। হৃদ প্রথম ভীষণ ভয় পেল। সিমসাম গড়নের একটি ছেলে তাকে জানায় ভোর তাকে বাসার সামনে নামিয়ে দেওয়া হবে। তবে এই দীর্ঘ রাত তাকে ফুচকা এবং ঝালমুড়ি খেতে হবে। এক মুহূর্তের জন্যেও থামা যাবে না, তাকে আনলিমিটেড খেতে হবে। হৃদ বুঝতে পারল আর বাকি নেই। এইসব কার চাল? মায়ের কথা মতো কাজ করে সে বিশ্রীভাবে ফেঁসে গেছে। আরশাদ ইহসান যে তার আজ আত্মার মাগফিরাত কামনা করিয়ে ছাড়বেন বলে মনে হচ্ছে। হৃদ প্রথম রাজি না হলেও রড তুলে মারতে যায় ছিনতাইকারীদের দলের একজন। ছেলেটা ভয়ে কুঁকড়ে যায়। মার খাওয়ার চেয়ে ফুচকা খাওয়া অনেক ভালো। ফুচকা এবং ঝালমুড়ি খেতে গিয়ে বাঁধে আর এক বিপত্তি, উভয়েতে নাগা মরিচ দেওয়া। হৃদ ঝাল খাওয়া নিয়ে বন্ধুদের মাঝে কম্পিটিশন হলে প্রতিবার সে জেতে। এই
তাই ব্যাপারটা এত গায়ে লাগানো নয় তার। প্রথম ধাপগুলো সহজে হলেও ক্রমশ তার অবস্থান খারাপের দিকে যায়। পরবর্তীতে নাগামরিচ ছাড়াই তাকে ভোর পর্যন্ত ফুচকা আর ঝালমুড়ি খেতে হয়েছে। এর মাঝে বেশ কয়েকটা বার উগড়ে দিয়েছে সব কিছু। এত বিশ্রী একটা রাত তার জীবনে আগে কখনো আসেনি। সকালে সকালে বাড়ি ফিরতে তার ডায়রিয়া শুরু হলো, সেই সাথে বমি। কাউকে কিচ্ছু বলতে চেয়েও পারল না। বললেই তো বিপদে পড়া, আবার নাগামরিচ কাঁচামরিচ উভয় থেরাপি দিয়ে ছাড়বে। হৃদের এই হালচালের অবস্থা কে করেছে মায়া বুঝতে পারে, তাই দাঁত কিরমিরিয়ে তাকিয়ে আছে সে। মায়া ক্ষুব্ধ হয়ে বলে, ছেলেটা বেড টু টয়লেট, টয়লেট টু বেড। তোদেরকে কাঁচা চিবিয়ে খেতে মন যাচ্ছে। মায়ার ধমকে রিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, ওর বুক কি জ্বলে যাচ্ছে তাই না দোস্ত? সিরিয়াস মুহূর্ত ফিক করে হেসে ফেলল খুশবু। এই হাসিতে বাকিরাও চুপ থাকতে পারেনি। খুশবু রিয়ার মাথায় গাঁটটা দিয়ে বলে, বলিস না দোস্ত, বলিস না। তো দাম্পত্য জীবনের কোনো প্রবলেম আর সলভ করব না আমি, প্রমিস। আমি ভেবেছিলাম আমার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তোর হবে, এখন যে হৃদের হবে কে জানতো। মায়ার মা গিয়ে এসে দাঁড়ালেন। ওনার চিন্তিত মুখখানি দেখে রিয়া বলে, আন্টি, আপনি দুশ্চিন্তা করবেন না, ডাক্তার তো বলেছে ঠিক হয়ে যাবে। মায়ার বাবা দেশের বাহিরে, আমি এই বয়সে একা সব সামলাতে পারি? ছেলেটা ভালো ভালো সুস্থ হয়ে যাক, আমার যে কতটা টেনশন হচ্ছে বলে বোঝাতে পারবো না। খুশবু বাড়ি ফিরল দুপুরে। হৃদের জন্য তার ভীষণ মন খারাপ লাগছে। এতটা অমানুষিক কাজ কেউ করতে পারে? খুশবু ফোন করলো আরশাদকে। আরশাদ তখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। খুশবুর ফোন পেয়ে আড়ালে আসলো সে। জান, আজ হঠাৎ নিজে থেকে ফোন করলে? হৃদের সাথে কাজটা আপনি ভালো করলেন না। আপনি নিশ্চয়ই জানতেন হৃদ আমার জুনিয়র, তারপরেও। খাইয়ে দিয়েছে তো, আবার পাশাপাশিও হেঁটেছে। আমি এসব কি করে সহ্য করব বলো? আপনি মানসিক রোগী নাকি স্বাভাবিককে অস্বাভাবিক করে তুলছেন? আরে তুমি জানতে না, গতকাল ডাক্তারের চেক আপ ছিল। রোগী বানিয়েছে কে? তুমি তো বানালে। আরশাদের সাথে কথায় পেরে ওঠে না খুশবু। এই ছেলেটা হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। আরশাদের হঠাৎ কি যেন হলো, গম্ভীর স্বরে খুশবুকে বলে, তুমি আমার ভালোবাসা বোঝো না। তোমার মতো মেয়ের সাথে টেকা যায় না। এখন তো এসব বলবেন, কারণ বিয়ে করা তো শেষ। যখনই আপনার আদর আদর কথায় আমি ফেসেছি তখনই তো পোল্টে নিয়েছেন। সে যাই হোক, আমার আর এসব ভালো লাগছে না, ফোন রাখছি। আরশাদ ফোন কেটে দিল। সেদিনের পর আর খুশবুকে ফোন করেনি আরশাদ। খুশবু অবাক হয়, ভীষণ অবাক। যেই ছেলে ফ্লুজি করে শ্বাস আটকে আসতো, সেই ছেলে কিনা তাকে এড়িয়ে যাচ্ছে। এসব মানতে পারছে না খুশবুর সরল মন। আজ 2 দিন হয়ে গেল আরশাদের সাথে তার যোগাযোগ নাই। মূলত আরশাদ যোগাযোগ করেনি তার সাথে। কাঁদতে কাঁদতে মেয়েটার বেহাল দশা অনিমা সবটা দেখছেন, বুঝতেও পারেন, কিন্তু কিছু বলার নেই তার। বাহরুল হক প্রতিদিন ঘরে অশান্তি করে যাচ্ছেন। মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা তিনি কিছুতেই মানবেন না। সকাল 6টায় বাহরুল হক হাঁটতে বেরোচ্ছিলেন। আজ অনিমা নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎ কলিং বেলের শব্দ শুনে ছুটে গেলেন দরজার কাছে। আশাদ এসেছে। একটি ট্রলি হাতে দাঁড়িয়ে আছে ছেলেটা। অনিমাকে দেখে খুশিতে আধখানা হয়ে আলগোছা জড়িয়ে ধরে ছেলেটা। খুশিতে অনিমার চোখে পানি এসে গেছে। আম্মু ভালো আছেন? আম্মু শব্দটা আরশাদের কাছে বেশ কঠিন, তবুও আদর মেখে ডাকছে সে। ভালো বাবা, খুব ভালো। কখন এলে? এই তো 2 ঘন্টা আগে। মম ড্যাডকে বাড়ি পৌঁছে দিয়ে সব বুঝিয়ে আমি এদিকে আসলাম। এখনও ফ্রেশ হয়নি। তুমি মেয়েটার সাথে কি শুরু করেছো বলো তো? গত 2 দিন থেকে তার খাওয়া দাওয়া বন্ধ। তুমি আসবে আমি সব জেনেও চুপচাপ হজম করছি। আমি আসবো বলেই তো তার সাথে এমন একটা নাটক করলাম। ব্যাপারটা সারপ্রাইজ। যাও বাবা, ফ্রেশ হয়ে নাও, আমি খুশবুকে ডেকে পাঠাচ্ছি।
না না, আমি এখন ঘুমাবো। আমি যাচ্ছি। তার রুমে ট্রলিটা রাখুন, এখানে যা যা আছে সব আপনাদের। অনিমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশাদ চলে গেল তার ফ্লুজির কাছে। মেয়েটা হাত পা ছড়িয়ে সারা বিছানা জুড়ে ঘুমিয়ে আছে। আশাদ বসলো তার ফ্লুজির মুখোমুখি। কত মাস পর, কত মুহূর্ত পর আবার দেখা, আবার ছুঁয়ে দেওয়ার লোভ পূরণ হতে চলেছে। আরশাদ হাতের ঘড়ি খুলে টেবিলে রাখে, পকেট থেকে একের পর এক দরকারি সব বের করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে দেখে নিল। একবার ক্লান্ত হলেও আজকে অনেক ক্লান্ত লাগছে না। ফুরফুরে মেজাজে শুয়ে পড়লো তার ফ্লুজির পাশে। আরশাদের মনে কোনো দ্বিধা নেই, সন্দিহান নেই। ক্লান্ত দুই চোখ নিয়ে নির্নিমেষে তাকিয়ে রইল তার ফ্লুজির পানে। ফ্লুজিকে বুকে টেনে ঘুমের রাজ্যে তলিয়ে দিল সে। একটা সুন্দর স্মৃতি উষ্ণ মুহূর্তে কেটে গেল দুজনের মাঝে, অথচ তাদের কারো হুঁশ জ্ঞান নেই। আরশাদ ক্লান্ত শরীরে ঘুমের কোলে ঢলে পড়েছে। অপরদিকে খুশবু উষ্ণতা পেয়ে নিজেকে আরও গুটিয়ে ঘুমকে সঙ্গ দিয়েছে। বেলা 12টায় আচমকা খুশবুর ঘুম ভাঙল। শরীরে পেঁচানো ভারী বস্তুটা ওজন তার ছোট দেহখানি নিতে ব্যর্থ। ঘুমের ঘোর ছিটকে বেরিয়ে আসে খুশবু। ড্যাব ড্যাব করে তাকাতে বুঝতে পারে আরশাদ তাকে জড়িয়ে ধরে আছে। এই সময় আরশাদ কোথা থেকে আসবে, তাও তার বিছানায়। এলোমেলো হয়ে মেয়েটার ভাবনা চিন্তা থরথর করে কাঁপতে থাকে দেহখানি। খুশবু ফুপিয়ে উঠতে আরশাদের ঘুম ভেঙে যায়। ধরফরিয়ে উঠে বসে, উত্তেজিত হয়ে বলে, কি হয়েছে জান, কাঁদছো কেন? আরশাদ অস্থির হয়, নিজে কোনো ভুল করছে কিনা ভেবে পাচ্ছে না। ফ্লুজি, কাঁদছো কেন? আরশাদের বুকে ঢলে পড়ে, বড় বড় নখের সাহায্যে খামচে দেয় আরশাদের বুক গলা। আরশাদ কিছু কথা বলতে চেয়েও বলতে পারে না। কান্নার সাথে সাথে যে খুশবু রাগ ঝাড়ছে তার আর বুঝতে বাকি নেই। এবার তো থামো। আর কতটা অনিশ্চয়তায় রাখবেন আমায়? আই হেট ইউ আরশাদ, আই হেট ইউ। বাট আই লাভ ইউ। এসব কথা বলবেন না, খবরদার, মেরে মুখ ভেঙে ফেলবো। আমায় কেন কষ্ট দিচ্ছেন আপনি? আমি কি দোষ করেছিলাম জানেন? বাবা মায়ের সাথে কতটা রাগারাগি করেছে, আমার সাথে মন খুলে কথাও বলে না। সব ঠিক হয়ে যাবে, আমি এসেছি তো। খুশবু সরে বসলো, গাল ফুলিয়ে তাকিয়ে রইল অন্যদিকে। আরশাদ কিঞ্চিত এসে খুশবুর হাত টেনে বলে, তুমি দেখতে পাচ্ছ কি? আমার তৃষ্ণার্ত দুঠোঁট। আরশাদ খুশবুর চুলে হাত বুলায়। রৌদ্রময় দুপুর খা করছে, তখন দুটো হৃদয় দুটি ঠোঁটের মাঝে বিচরিত যেন খরার সৃষ্টি হচ্ছে। প্রেমের বর্ষণ নামানো যে দায়। আরশাদ খুশবুকে বাধ্য করতে চায় না। অন্যদিকে খুশবু লজ্জা পেয়ে গেছে, খুশবু লজ্জার কাছে আসে না। খুশবুর ফোলা গাল চেপে ধরে আরশাদ। ভদ্রতার মুখোশ ছাড়িয়ে প্রেমের জোয়ারে ভেসে যায় উদ্দেশ্যহীন। খুশবু বাধা দেয় না। আরশাদের প্রতিটা ছোঁয়া তার খরা হৃদয়ে প্রাণ ফেরায়। আরশাদ ক্রমশ আক্রমণাত্মক হয়ে ওঠে। ভালোবাসার প্রতিটা স্পর্শ ব্যথা সঞ্চার করতে করতে কুঁকড়ে ওঠে ফ্লুজির ছটপটে ভাব দেখে আরশাদ ছেড়ে দেয় তাকে। সরি জান, সরি, আমি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়েছি। খুশবুর চোখে জল এসে যায়। তীর তীর করে কাঁপছে তার ঠোঁট। আমি বোধহয় আপনার হাতেই মরব। আরশাদ হেসে খুশবুর রক্তিম ঠোঁটে হাত বুলায়, খুশবুকে আরও কাছে টানে। মারতে মারতে বাঁচিয়ে দেব, অভ্যেস হয়ে যাবে।
না না, লাগবে না, আমার অভ্যাস। আমার ঠোঁট। খুশবুর ঠোঁটে আঙুল চেপে ধরে, ফু দিয়ে উড়িয়ে দেয় গালে এলিয়ে থাকা চুল। এবার তোমাকে মারতে এসেছি। আরশাদের প্রতিটি স্পর্শে জেগে ওঠার আগেই লুটিয়ে পড়বে বক্ষে। বাহারুল হক ডাইনিং স্টেজে আসতেই চমকে গেলেন। আরশাদ একটি চেয়ার দখল করে বসে আছে, তার পাশে দাঁড়িয়ে খুশবু। বাহারুল হক হতবাক চাউনিতে দেখে। আরশাদ ঠোঁট কুঁচকে হাসল। আসসালামু আলাইকুম আব্বু, ভালো আছেন? সালামের জবাব নেওয়ার কথাও যেন ভুলে গেলেন বাহারুল হক। মেয়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে তিনি বলেন, তুমি? আজ সকালেই এলাম। বাহারুল হক ছুটে গেলেন রান্নাঘরে। আনিমাকে ধমক দিয়ে বলেন, জামাই এসেছে, এই কথা আমাকে জানানি কেন? জানলে কি করতে? নিশ্চয় ঝামেলা করতেন, তাই তো যায়নি। দিন দিন কি বিবেক বুদ্ধি লোপ পেয়েছে? ঘর বাজার সদাই আছে, কি রেতেছ? বাড়ির জামাই যা তা দিয়ে আপ্যায়ন করা সাজে না। সে কি কথা? আমি তো ভাবলাম তুমি ছেলেটাকে দেখলে দা কোরাল নিয়ে দৌড়াবে, হঠাৎ তোমার মুখে ভালো কথা। আমার বাড়িতে আসলে কেউ যে আপ্যায়ন ছাড়া যায় না, আশা করি সেই কথা ভুলে যাওনি। চিন্তা করতে হবে না, যা এনেছি তোমার জামাইয়ের পছন্দ মতো। যাও, তুমিও বসে পড়ো। বাহারুল হক গিয়ে বসলেন ডাইনিং টেবিলে। আরশাদ পুনরায় তাকে সালাম জানালো। এবার মাথা দুলিয়ে গম্ভীর মুখে সালামের জবাব দিলেন তিনি। ভদ্রতার খাতিরে জানতে চাইলেন, তো আমার বাবা মা ভালো আছে? জি, তারা আসতে চাইছেন, আপনারা অনুমতি দিলে আসবেন। অনুমতি দেওয়ার কি আছে, যখন ইচ্ছে আসবেন। তারা এখন আমাদের আত্মীয়। বাবা মা এলে ফাইনাল কথা সারতে চান। অনুষ্ঠানের ব্যাপারে তারা আগ্রহী। ড্যাড যেহেতু জব করছেন, তার বেশি দিন ছুটি নেই। বুকের ভেতরটা কেউ যেন হাতুড়ি দিয়ে নরম হৃদয়টাতে আঘাত করল। কলিজা মুচড়ে গেল। বাহারুল হকের একটাই মেয়ে, তার একটাই সুখ, আহ্লাদ, আনন্দ, জল্পনা কল্পনা। সেই মেয়েকে এত দূরে কিভাবে বিদায় দেবেন তিনি? মন খারাপকে সঙ্গী না করে বাহারুল হক চট করে বললেন, আগামীকাল দুপুরে তোমার পরিবারের দাওয়াত রইল। আমি নিজে ফোন করে বলবো, নাম্বার দিও আমাকে। অবশ্যই আব্বু। খুশবু তার বাবার দিকে তাকালো। মানুষটা কেমন যেন শান্ত হয়ে সব কথার জবাব দিচ্ছে, অথচ কয়েকদিন আগেই ঘরে তাণ্ডব চালিয়েছেন। বাহারুল হক মেয়ের পানে তাকালেন, আদেশ করে বলেন, তুমি বসছো না কেন, কখন খাবে? খুশবু বসলো, তবে মুখে ভাত নিতেই চোখে মুখে কুঁচকে ফেলল। মেয়ের এমন রিয়াকশন বাহারুল হকের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করেন, রান্না ভালো হয়নি? স্বাদ লাগছে না? না না, ঠিক আছে। খুশবু পুনরায় চোখ কুঁচকালো। তার ঠোঁটে যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে, সেই তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়েছে ঠোঁট যুগল, যার ফলে তরকারি মুখে লাগতেই জ্বলতে শুরু করে। আরশাদ বুঝতে পারে, তাই তার বাম হাত কানে দিয়ে ইশারায় খুশবুকে সরি জানায়। সারা বাড়ি হইচয়ে মুখরিত। একটি গোলাপি জামদানি শাড়ি জড়িয়ে বসে আছে খুশবু। তার পাশে থাকা মানুষটি সম্পর্কে খাতিরে তার শাশুড়ি। লম্বা ফর্সা স্লিম বডির মেয়েটিকে দেখে মুগ্ধ চোখে চেয়েছিল খুশবু। এতটা বয়সে এসেও এই মানুষটা যতটা ফিট, স্ট্রং, স্টাইলিস্ট, এই বয়সে এসেও নিজেকে বয়স্ক ভাবেন না তিনি। কে দেখে বলবে এই নারীর এত বড় বড় দুই ছেলে আছে? সাদা একটি শাড়ি পরে খোপা করেছে তিনি। খুশবুর বিমোহিত নজর দেখে হাসলেন আফরোজা। তুমি আমায় দেখে কি ভাবছো, জল্লাদ শাশুড়ি? এসব জল্লাদগিরি করার আমার সময় নেই, বুঝলে? আমার ছেলে, তিনি তার তল্পি তল্পা নিয়ে আলাদা গুহায় থাকেন। তোমাকেও নিশ্চয়ই সেই গুহার বাসিন্দার বানাবে। আমার গুহায় আসার সময় তোমার হবে না। খুশবু চোখে হাসলেন। তাদের কথার মাঝে এগিয়ে এলো তার শ্বশুর ইমরান ইহাসান। খুশবুকে দেখে বুকে জড়ালেন তিনি। লম্বা স্ট্রং আরশাদের আদলে ঘেরা মুখখানি তার। সামনাসামনি এত লম্বা মানুষের পাশে নিজেকে বিড়াল ছানা ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। ইমরান ইহাসানের বাদামি চোখ জোড়া চকচক করছে, তার খুশির যেন মুক্ত ঝরছে। অবশেষে তোমাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো আমার। কেমন আছো মা? ইমরান ইহাসানের কথা শুনে কিঞ্চিত হাসল খুশবু।
হাসি মুখে সব জবাব দিলেও এদের মুখে বাংলা শুনতে মোটেও ভালো লাগছে না, মোটেও ভালো লাগে না। এরা যেন বাংলা কথা সাধ্য করে ছাড়ে। আরশাদ এবং তার বাবা দুজনেই ভাঙা ভাঙা বাংলায় বললেন, অথচ আবির ছেলেটা বাংলা বলায় ধাঁচ ভীষণ সুন্দর। আরশাদের সহিত খুশবুর এখনও দেখা হয়নি। আবির ভাইয়ের ছটফটে ভাবটা বুঝতে পেরে তাকে খুশবুর কক্ষে নিয়ে এলো। ছেলেটার উপস্থিতি পেয়ে চলে গেলেন আফরোজ। আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলে, তোমার সুযোগ করে দিচ্ছি, আর আমার বেলায় যত আদেশ উপদেশ বাধা বিপত্তি। এখনও প্যান্টের চেইনটাও লাগাতে পারো না ঠিকঠাকভাবে, এই বয়সে এসেছো প্রেম করতে? হাস্যকর। খুশবুর সামনে ভীষণ লজ্জায় পড়ল আবির। ছেলেটা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল রুমের বাইরে। আরশাদ দরজা হালকা লাগিয়ে বসলো খুশবুর মুখোমুখি। সদ্য ফোটা একটি গোলাপ লিলি আমার সামনে বসে, এই ফুটন্ত ফুলকে ছুঁয়ে দিতেও ভয় লাগে যদি নুয়ে যায়। আরশাদ কথাটি বলে খুশবুর হাত ছোঁয়ালো। না ভাইয়া, গোলাপি জাবেরা ফুলের মতো লাগছে। আরশাদ খুশবু দুজনেই অবাক হলো। দরজার দিকে তাকাতে দেখতে পেল আবির দরজার মাথায় বের করে দাঁড়িয়ে আছে। ছেলেটা তাদের দিকে তাকিয়ে হাসছে। আরশাদ উঠে দাঁড়ালো, ধমকের সুরে বলে, আবির এখানে কি করছো? সবাই খেতে বসেছি, ভাবিকে ডাকছি, তোমাকে নয়। আমি ভাবিকে নিয়ে যাই। খাবার টেবিলে সবার হই হুল্লোড় চলছে। সবচেয়ে বেশি মজার মানুষ আরশাদের বাবা ইমরানি হোসেন এবং আবির। তারা দুজনে মিলে এতটাই আনন্দ করছে যে খুশবুর পরিবারের সাথে আজ নয়, বছরের পর বছর এদের পরিচিত। ইমরানি হোসেন ছেলেকে নিয়ে ভীষণ গর্ব করে বলেন, আমি চাইতাম আমার ছেলেও একটা বাঙালি বউ ঘরে আনুক। বাঙালি মেয়েদের মতো এতটা সংসারী আর কেউ হয় না। এই যে আমার সহধর্মিণীকে দেখছেন, ঘরের বাহিরের সবটা সামলে যাচ্ছে। আমাদের বিয়ের গল্প শুনবেন? বাহারুল হক আগ্রহী হলেন, কিঞ্চিত হেসে সম্মতি জানালেন, শুনতে চান তিনি। ইমরান হোসেন বিয়ের গল্প শোনাতে কখনো আলসেমি করেননি। তার জীবনের বড় প্রাপ্তি, এই প্রাপ্তির কথা শোনাতে কোনো আলসেমি নেই। আরশাদ আবির চুপচাপ দুইজন চোখাচুকি করল। জন্মের পর থেকে তারা তাদের মা বাবার সম্পর্কে রসায়ন জানতে জানতে বড় হয়েছে, তাই তাদের কাছে এই গল্প মুখস্থ, কণ্ঠস্থ। আরও এক ধাপ অতীতে ফিরে যাওয়া যাক। বাংলাদেশ থেকে আমেরিকায় পড়তে যায় আফরোজা। তখন কোনো বন্ধু হয়নি, ক্যাম্পাসের বেশিরভাগ সময় সে একাই কাটিয়েছে। এর মাঝে পরিচয় হয় ক্লিপটন নামের একটি ছেলের সঙ্গে। তার ক্লাসমেট ছিল, বিধায় সম্পর্ক ক্রমশ গাঢ় হয়। ক্লিপটনের বাবা মার সাথেই সুসম্পর্কে ছিল আফরোজা। ক্লিপটনের বোন গ্লোরিয়া ভীষণ আদর করত তাকে। সব মিলিয়ে ভালো চলছিল দিনকাল। ক্লিপটনের যে কোনো অনুষ্ঠান, আনন্দ, সুখ দুঃখের ভাগিদার ছিল আফরোজা। মেয়েটাকে সে যত দেখছে ততই অবাক হয়েছে। এই মেয়েটার মাঝে রহস্য খুঁজে পায় সে। মেয়েটার কাছে থাকলে স্বস্তি লাগে, অথচ দূরে গেলে হতাশায় ঘিরে ধরে তাকে। ক্লিপটন তখনও বুঝতে পারে না আসলেই কি সে আফরোজাকে ভালোবাসে। বন্ধুত্বের বন্ধনে এভাবে বছরের পর বছর কেটে যায়। আফরোজার যাওয়ার সময় ঘনিয়ে আসে। এয়ারপোর্টে মেয়েটার হাত ধরে সেদিন প্রথম ভালোবাসার কথা জানায় ক্লিপটন, কিন্তু আফরোজা কোনো উত্তর জানায়নি। সময় কেটে যায়, অথচ থমকে যায় ক্লিপটনের জীবন। আফরোজাকে ছাড়া তার প্রতিটা মুহূর্ত কঠিন হয়ে পড়ে। সে যেন ছিটকে যায় বাস্তব দুনিয়া থেকে। একদিন আচমকা সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশে যাবে। পরিকল্পনা অনুযায়ী সে কাগজপত্র তৈরি করে দেশে আসে। আফরোজার পরিবারের তাকে গ্রহণ করে, আদর যত্নের ত্রুটি রাখেনি। কিন্তু যখনই জানতে পারে আফরোজাকে বিয়ে করতে চায়, তখনই হট্টগোল সৃষ্টি হয়। শুরু হয় তর্কাতর্কি, ঝামেলা। আফরোজার ভাই ক্লিপটনকে বের করে দেয় বাড়ি থেকে, কিন্তু আফরোজার মনে চেয়েছিল অন্য কিছু।
এত বছর তার মনে ক্লিপ্টনের জন্য অনুভূতি জন্মেছে, কিন্তু বাধা তো একটাই, ক্লিপ্টন খ্রিস্টান। ক্লিপ্টন খ্রিস্টান ছেলে। আফরোজা তাকে শর্ত জানায়, যদি ক্লিপ্টন ইসলাম ধর্ম গ্রহণ করে তবে বিয়ে করবে সে। আশ্চর্যের ব্যাপার, ভাবনা চিন্তা ছাড়াই ক্লিপ্টন রাজি হয়। সেদিন রাতে ক্লিপ্টন ইসলাম ধর্ম গ্রহণ করে। তার নাম পাল্টে রাখা হয় ইমরান ইহসান। তারপরের জীবনটা পাল্টে গেল দুজনের। ক্লিপ্টনের বাবা মা কেউই তাদের মেনে নিল না। একটা সময় ক্লিপ্টন এবং আফরোজা উৎসাহে তারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু ক্লিপ্টনের বোন গ্লোরিয়া ছিল বিবাহিত। তার বিয়ে হয় অন্য আরেক খ্রিস্টান ধর্মের ছেলের সাথে। সে নিজের ধর্ম পাল্টাতে কিছুতেই রাজি নয়। ক্লিপ্টনের পরিবার ইসলাম ধর্মগ্রহণ নিয়ে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে কানাঘুষো শুরু হয়। চারিদিকে ছড়িয়ে যায় নানান কথা। মানসিক শান্তির লোভে ক্লিপ্টনের বাবা আমেরিকা ছেড়ে পাড়ি জমান ইতালিতে। তারপরের জীবনটা শুরু হয় সুন্দর, সুখময়, স্বপ্নময় জীবন। সেই দিনের ক্লিপ্টন আজ ইমরান ইহসান। তার ঘরে দুই পুত্র, আরশাদ ইহসান এবং আবির ইহসান। আফরোজার মতো গুণবতী বুদ্ধিমতী সংসার সামলানো মেয়ে আরশাদের ভাগ্যে আছে তো, নাকি নারীর ছলনায় প্রবল ঝড়ে আচমকা ছিটকে যাবে পরিবারের শুধু। আরশাদ এবং খুশবুর অনুষ্ঠানের তারিখ নির্ধারিত করা হয়েছে। হাতের সময় মাত্র 2 দিন। এই 2 দিন পর ঘরোয়া অনুষ্ঠানে খুশবুকে নেওয়া হবে। এর 1 দিন পর খুশবুর রিসেপশন। উৎসব অনুষ্ঠান আয়োজন নিয়ে কারো কোনো দ্বিমত না থাকলেও খুশবু জেদ ধরে বসে। তাদের বাড়িতে বড় কোনো আয়োজন হবে না। কোনো হলুদ মেহেন্দি অনুষ্ঠান হবে না। মেয়েটার অহেতুক জেদের কারণ খুঁজে পাননি অনিমা। মেয়েটাকে কত করে বোঝানো হলো, কিন্তু তার একটাই কথা, যা হবে ঘরোয়া হবে। এই বাড়িতে কোনো বড় ধরনের অনুষ্ঠান সে চায় না। একটা বিয়ে নিয়ে কম ধাক্কায় পড়তে হয়নি বাহারুল হককে। রোহানের সাথে যখন বিয়ের বন্দোবস্ত হলো, কোনো অংশে ত্রুটি রাখেননি তিনি। একমাত্র মেয়ের বিয়ে, কেউ যেন তাকে খুঁত না ধরতে পারে, সেই জন্য সবটা নিজে সামলেছেন। কিন্তু খুঁত তো হয়েই গেল। খুশবুর মিসিং ব্যাপারটা এলাকায় পাড়া প্রতিবেশীতে রমরমা হয়ে ছড়িয়েছে। এসব ভেবে খুশবু বড় কোনো অনুষ্ঠান চায় না, কিন্তু আরশাদের এটাই তো প্রথম আয়োজন। ছেলের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চান না আফরোজা এবং ইমরান। আরশাদ অনেকবার বোঝালো খুশবুকে। অবশেষে প্রতিটা অনুষ্ঠান করতে রাজি হলো, কিন্তু সে চায় ঘরোয়াভাবে, শুধু আত্মীয়রা উপস্থিত থাকবে। আরশাদ তার ফ্লুজির কথা ফেলতে পারে না, তাই সেও খুশবুকে সমর্থন জানায়। শপিংয়ে এসে আরশাদের প্রতি ভীষণ বিরক্তি কাজ করছে খুশবুর। এই ছেলেটা শাড়ির দোকানে গিয়ে কাউকে কোনো শাড়ি পছন্দ করার সুযোগ দিচ্ছে না। সে যেন একাই 100। পছন্দের মতো তার ফ্লুজির গায়ে ধরছে আর প্রশ্ন করছে। পছন্দ মতো শাড়ি তার ফ্লুজির গায়ে ধরছে, আবার প্রশ্ন করছে, এই পছন্দ হয়েছে তোমার? এই রঙটা কি ভালো মানাবে? ছবিতে কোন রঙটা ভালো ফুটবে? 1000টা প্রশ্ন নিয়ে শাড়ি খুঁজে যাচ্ছে আরশাদ। আজকে শাড়ি কেনায় খুশবুরও পাত্তা নেই। আরশাদ একাই 100। ইমরান ইহসান ছেলের কাণ্ড দেখে মুচকি হাসছে। আফরোজ ছেলের এহেন কাণ্ড দেখে হতাশ। খুশবুর কপালে যে দুঃখ আছে তিনি ইতিমধ্যে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। ইমরানের দিকে তাকিয়ে আফরোজা বলেন, এই হাসবে না, তোমার ছেলে তো তোমার থেকেও কয়েক ধাপ এগিয়ে। মিও ফিগলিও। অর্থাৎ আমার ছেলে। ইমরানের হাসিতে আজ যেন মুক্ত জ্বলছে। অনিমা অবাক হলেন।
এই দেশের কালচারের সাথে এসব নিশ্চয়ই যায় না। কনের কেনাকাটায় বর পিছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে থাকে। যদি প্রশ্ন করা হয় তখন মুখ থেকে যা টু শব্দ আসে, এর বাইরে মুখের আ নেই। যদিও যুগ এখন আপডেট হয়েছে, সবার মান্যতা পাল্টেছে, কিন্তু তাতেও আরশাদ সবাইকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে গেছে। আরশাদ একটা শাড়ি কিনে ক্ষান্ত হয়নি। এরপর অনেকগুলো শাড়ি কিনেছে, পাতলা জর্জেট শাড়ি। দেখে মুখ কুঁচকে যায় খুশবুর। মায়ের দিকে তাকালো করুণ দৃষ্টিতে। এইসব শাড়ি সে পছন্দ করে না। আনিমাও কখনো মেয়েকে এইসব শাড়ি পরতে দেয়নি। পাতলা নেট জর্জেটের শাড়ি বড্ড দৃষ্টিকটু ঠেকে তার কাছে। অথচ আরশাদ ঘুরে ফিরে এইসব কেন কিনছে? খুশবু আরশাদের কাছে দাঁড়িয়ে স্বল্প স্বরে বলেন, আমি এসব শাড়ি পরি না। বাট হোয়াই? পাতলা মানে ভালো লাগে না? আমার তো লেগেছে। ও খুশবু আরশাদকে বোঝাতে পারল না। হয়তো বুঝলেও মানতো না। মানলেও একবার পছন্দ করেছে কিনেই ছাড়তো। শাড়ি জুতা কেনা সব শেষ। সবার চোখ গেল গয়নার দিকে। সবার গোল্ড কিনতে যাওয়ার জন্য অন্য ফ্লোরে গেল। খুশবু তাদের পেছন পেছন যাচ্ছিল। এমন সময় তাকে ফোন করে ছোট মামি নেহা। মেয়েটার কথায় মন দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ হারিয়ে ফেলল তাদের দলকে। আরশাদ, আবির, আনিমা কাউকেই দেখা যাচ্ছে না। খুশবু দ্রুত ফোন করলো আরশাদকে। দুঃখের বিষয় ফোনে টাকা নেই, যার কারণে ফোনে থাকা অপর পাশের ব্যক্তিটি তাকে সাজিয়ে গুজিয়ে সুমিষ্ট স্বরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। এত বড় শপিং মলে সে কোথায় খুঁজবে তাদের? খুশবু গোল্ডের দোকান খুঁজতে লাগলো। হঠাৎ তার পাশাপাশি কেউ সমান তালে হাঁটায় ঘাড় ঘুরিয়ে তাকালো সে। কেমন আছো? রোহানকে দেখে মুহূর্তে পা দুটো থেমে যায় খুশবুর। মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠে মুহূর্তে। ভয় পেলে? ভয় পাবো কেন? সরুন সামনে থেকে। বিয়ের শপিং করতে এসেছ? উফ, সরি, বিয়ে তো হয়ে গেছে। তোমার বিদেশি বর কোথায়? আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। শোনো, এত অধৈর্য হচ্ছে কেন? আমার বিয়ে তো যে খেলটা দেখালে। খেল আমি দেখিয়েছি নাকি আপনি দেখিয়েছেন? আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে বিয়ের আগে ওইসব করেই যায়, এতে এত না কুচকানোর কি আছে? আচ্ছা, আসল কথায় আসে। আমি যখন বরযাত্রী সেজে তোমার বাড়ি গেলাম তখন তুমি নেই, তুমি উধাও। এবারে যদি একই ঘটনা পুনরায় ঘটে, তুমি বউ সেজে বসে রইলে, তোমার বরটা এলো না। বুকটা ধক করে উঠল খুশবুর। মেয়েটা যেন শূন্যে ভাসছে। এমন কথা শুনেই তো তার গায়ে কাঁটা দিচ্ছে। খুশবু থমকে যায়। খুশবু থমকে যাওয়ার সুযোগ নিয়েই রোহন তার হাত চেপে ধরে। এতটা দুঃসাহস রোহন দেখাবে তার স্বপ্নেও ভাবেনি। দ্রুত নিজের হাত ছাড়াতে চেষ্টা করে সে। অসভ্য বেয়াদব, কত বড় সাহস! এই হাত ছাড়। এই হাত আমার ধরার কথা ছিল, শুধু আমার। আমি মানুষ জড়ো করব, সবাইকে ডাকবো। তো ডাকো, আই ডোন্ট কেয়ার। খুশবু কেঁদে ফেলল। নিজের হাত ছাড়াতে চাইলে রোহন তাকে টেনে নিয়ে যায়। আশেপাশে সকলেই অবাক হয়ে দেখছিল তাদের, কিন্তু কেউ কথা বলার আগ্রহ দেখায়নি। রোহন যখন খুশবুর সাথে জোরাজোরি করছিল তখনই রোহনের গালে সজোরে চড় পড়ল। খুশবুর হাত ছেড়ে দিয়ে ছিটকে দূরে আরশাদ এক চড়ে থামল না, ক্রমশ কিল ঘুষি মারতে থাকলো রোহনকে। দাঁতের সাহায্যে ঠোঁট কেটে রোহনের রক্তাক্ত অবস্থা। খুশবু ভয় পেয়ে গেল। আরশাদকে টেনে সরিয়ে আনতে সেখানে উপস্থিত হয় সিকিউরিটি গার্ড। কারোর সাথে কোনো কথা না বলে খুশবুকে নিয়ে সরে যায় আরশাদ। ও গালে দুটো চড় দিতে পারলে না? আমি ঘাবড়ে গেছিলাম। ঘাবড়ে গেছিলে? তাহলে এখন আমার গালে চড় মারো।
আরশাদ খুশবুর হাত টেনে নিজের গালে চড় দিতে শুরু করলো। খুশবু ভয় পেয়ে যায়। হাত সরিয়ে নিতে গেলে আরশাদ বলে, ফ্লুজি, এই ফ্লুজি, হাত লাল হয়ে গেছে, খুব শক্ত করে ধরেছে তাই না? হাত দুটো ধরার অধিকার আমার, তাই না? আরশাদের পাগলামিতে খুশবু ফোপাতে থাকলো। তার চুপসে যাওয়া চাহনিতে আরশাদ ধমক দিয়ে বলে, কি হলো বলো, এই কথা বলছো না কেন? আরশাদ, চলো আমার সাথে। গেল আরশাদ। চারিদিকে ওয়াশরুম খুঁজতে খুঁজতে বেহাল দশা, অবশেষে পেয়েও গেল। শুরু হলো তার পাগলামো। আরশাদ তার ফ্লুজির হাত শরীরের সমস্ত শক্তি ব্যয় করে ঘষে যাচ্ছে। হ্যান্ড ওয়াশের বোতল শেষের পর্যায়ে, তবুও চেপে চেপে পরিমাণের তুলনায় বেশি হ্যান্ড ওয়াশ খুশবুর হাতে মারছে আরশাদ। ছেলেটা রাগান্বিত, উত্তেজিত, অথচ চোখ জুড়ে বিরাজ করছে ভয়। আরশাদ, চুপ চুপ যান, কোনো কথা নয়। আরশাদ তার কাজে আবারও মনোনিবেশ করলো। নখের সাহায্যে চেপে খুশবুর 2 হাত পরিষ্কার করছে সে। খুশবুর দুগাল অশ্রুপাতে টইটম্বুর। ব্যথা সইতে না পেরে হাত ঝাঁকড়া দিয়ে সরিয়ে দিতে আরশাদ রেগে ধমক দিল। খুশবু ভয় পেয়ে ফোপাতে লাগলো। অনুনয় সুরে বলল, আরশাদ, ব্যথা লাগছে। আরেকটু যান, ময়লা ছুঁয়েছে এই হাত পরিষ্কার করা প্রয়োজন। সরি। আরশাদের এমন আক্রমণাত্মক রূপ খুশবুর প্রথম সাক্ষাৎকারে দেখেছিল। এতটা হিংস্র আর কখনো হয়নি আরশাদ। হাত পরিষ্কার শেষে খুশবুর দুগাল মুখে দিল সে। আরশাদ আদুরে স্বরে বলে, চলো আমার সাথে। আমি বাড়ি যাব আরশাদ, আমার ভালো লাগছে না কিছু। ভালো লাগার কোনো দরকার নেই, আমার সাথে এসো। খুশবু যেতে চাইল না, তবুও আরশাদ তার হাত টেনে নিয়ে গেল। ছেলেটার মাথায় কি ঘুরছে কে জানে। খুশবু আতঙ্কিত ফোলা চোখ দেখে অনিমা ভয় পেয়ে গেল। দ্রুত খুশবুকে কাছে টেনে বলেন, কোথায় ছিলে আম্মু? তুই কেঁদেছিস কেন? ইমরান ইহসান আরশাদের পানে তাকালেন। তিনি ভীষণ ভয় পান। আরশাদের সাথে আবার কোনো ঝামেলা হয়নি তো? সবার প্রশ্নবোধক চাউনি। আরশাদ বুঝতে পেরে দায়সারাভাবে বলে, হারিয়ে গেছিল বলে কান্না করেছিল। অনিমা অবাক হলেন। খুশবুর দিকে তাকিয়ে বললেন, ফোন করলেই তো হতো। ফোনে টাকা ছিল না আম্মু। গহনা কিনতে আরশাদ কোনো মতামত জানালো না। শাড়ি জুতার ব্যাপারে আরশাদ যতটা আগ্রহ দেখিয়েছিল, গহনার ব্যাপারে ততটাই এড়িয়ে যাচ্ছে। খুশবুর ভীষণ কান্না পেল। আড়ালে বারবার চোখাচোখি করলো আরশাদের সঙ্গে, কিন্তু ছেলেটা অন্যদিকে তাকিয়ে। ইমরান, আবির, আফরোজা বুঝতে পারলেন দুজনের মাঝে জটিল কিছু হয়েছে। আর তা না হলে আরশাদ এতটা এড়িয়ে যাবে কেন হঠাৎ? পরিস্থিতি স্বাভাবিক করতে টেনে আনলো আরশাদকে এবং বাধ্য করলো তার পছন্দের গহনা কিনতে। সব শপিং শেষ হতে রাত 8টা বেজে গেল। রাতের ডিনার একসাথে সেরে বাড়ি যাওয়ার জন্য তৈরি। আরশাদ গাড়ি এনেছে, খুশবুর পরিবারকে আগে ড্রপ করে দেবে, অপরদিকে আবির উবের নিয়ে চলে যাবে। হ্যাঁ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু সব সিদ্ধান্ত ভেঙে ইমরান ইহসান তিনি জানান এখন তিনি খুশবুর বাড়ি যাবেন। গায়ে হলুদের স্টেজ সহ অন্যান্য সাজগোজের ব্যাপারে তিনি আইডিয়া দিতে চান। আনিমা বারণ করলেন না, বরং প্রচণ্ড খুশি হলেন। আবির উবের নিয়ে সবাইকে সাথে করে চলে গেল। পড়ে রইল খুশবু আর আরশাদ। তাদেরকে একা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। ব্যাপারটা বেশ ভালোভাবেই বুঝতে পারল আরশাদ। ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে খুশবুকে গাড়িতে ওঠার জন্য নির্দেশ দিল। আরশাদ, আপনি কি আমার উপর রেগে আছেন? এসব যে হবে আমি জানতাম না। আমি তোমাকে বিশ্বাস করি ফ্লুজি। আমি তো জানি তুমি যদি আমাকে ঠকাও এর পরিণাম কত ভয়াবহ হবে, সেটা তুমি নিজেও আঁচ করতে পারো। আরশাদ নীরব হুমকি বেশ ভালোভাবেই বুঝতে পারল খুশবু। রোহান তোমাকে কি বলছিল? রোহনের বলা প্রতিটা কথা খুশবু তাকে জানালো। সবটা শুনে হো হো শব্দে হেসে উঠল সে। এসব কথা যেন সে পাত্তাই দিল না। মাঝ রাস্তায় গাড়ি থামাই, খুশবুর হাত টেনে কাছে এনে বলে, তুমি ঠিক আছো মানে সব ঠিক, তুমি ঠিক নেই মানে আমার 1 সেকেন্ড লাগবে যুদ্ধের ময়দান বানাতে।
শেষাক্ত বাক্যটি খুশবুর ঠোঁটে আলতো চুমু খায় আরশাদ। মেয়েটার আতঙ্কিত মুখ দেখে আরশাদ বলে, ভয় পাচ্ছ কেন জান? এই আরশাদ ইহসান তোমাকে ছাড়বে না। এবার তুমি ঘৃণার সঙ্গী হও নাকি ভালোবাসার সেটা তোমার ব্যাপার। নিজের কাজ শেষে আরশাদ ফোন করলো রনিকে। ছেলেটাকে খুব সূক্ষ্ম বুদ্ধিতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলল। আরশাদের আদেশ পাওয়া দেরি, অথচ রনির কাজে লেগে পড়া দেরি না। আরশাদের আদেশ মোতাবেক রনি কাজটা সম্পূর্ণ করতে লাগলো 2 ঘন্টা। আরশাদের অপেক্ষা করছিল কখন পরিকল্পনা অনুযায়ী কাজের ফলাফল পাবে। কিছু মুহূর্ত পর রনি তাকে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা যায় হসপিটালের বেডে ভাঙা হাত নিয়ে ছটপট করছে রোহান। ছেলেটার ডান হাত রক্তাক্ত, বিভৎস। আরশাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বাদামি চোখ জোড়ায় চকচকে ভাবটা আবিরের নজর এড়ালো না। ভাইয়ের হঠাৎ খুশির কারণ সে বুঝতে পারল না। আরশাদ হাসতে হাসতে চলে গেল বারান্দায়, হাতে তার জুসের গ্লাস। ছান আকাশের দিকে তাকিয়ে জুসে চুমুক দিয়ে বলে, আমি খারাপ, ভীষণ খারাপ। তোমার জন্য যতটা খারাপ হওয়ার যায় আমি ততটাই খারাপ হব। তুই মনে করো আর না, মানে আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। আচমকা কাঁচ ভাঙার শব্দে আবির ছুটে আসে বারান্দায়। আরশাদের হাতের গ্লাসটি ভেঙে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে একাংশ আরশাদের হাতের মুঠোয়। তার হাত রক্তাক্ত, রঞ্জিত। হাতের দিকে তাকিয়ে আরশাদের কোনো ভাবাবেগ নেই। একটি সুন্দর দিন, সুন্দর সকাল শুরু হলো আরশাদের জন্য। তার মনটা আজ ভীষণ খুশি। ব্যান্ডেজ বাঁধা হাতের দিকে মুড়ো হয়ে রইল কিছুক্ষণ। খুশবুর সাথে রাতে তার কথা হয়নি। এই মুহূর্তে কথা বলার ভীষণ চেষ্টা পেয়েছে। মেয়েটাকে 3-4 বার ফোন করা হলেও মেয়েটা ফোন রিসিভ করেনি। নিশ্চয়ই ঘুমের সাগরে হুটোপুটি খাচ্ছে। আরশাদ দ্রুত মেসেজ টাইপ করলো, ঘুমিয়ে নাও, এটাই তো শেষ একা ঘুমানোর রাত। এরপর না তুমি ঘুমাবে না আমি। আরশাদ ফোন রেখে গেল ওয়াশরুমে। আজকে হলুদের অনুষ্ঠান। সব কাজ ছেড়ে জলদি জলদি তাকে তৈরি হতে হবে। খুশবুদের বাসাটা আজ আত্মীয়দের উপস্থিতিতে রমরমা। মামা মামি, ফুপা ফুপু, চাচা চাচি সবাই আজ অনুষ্ঠানে উপস্থিত। সবার ঘরে ছেলে মেয়ে আছে। তারা হলুদ নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। দুপুরের খাড়া রোদটা নামতে সবাই কাজে লেগে পড়ে। খুশবুর পরনে সবুজ পাড়ের হলুদ শাড়ি। মুখে তেমন কোনো প্রসাধনী নেই। ঠোঁটে লাল করে লিপস্টিক দিয়ে নিজেকে সাজিয়েছে আজ। হাতের বাহুতে, গলায় সবটাই কাঁচা ফুল। গোলাপ, গাঁদা মিশিয়ে মেয়েটাকে আজ ফুল পরি সাজানো হয়েছে। বাড়ির ছাদে ফুল, কলাপাতা দিয়ে ছোটোখাটো স্টেজ সাজানো হয়েছে। থালা ভর্তি রং এনে সাজানো হয়েছে পুরোটা ছাদ। আরশাদরা ইতিমধ্যে চলে এলো। আরশাদ, আবির দুজনেই নিজেদের হলুদ পাঞ্জাবিতে সাজিয়ে তুলেছে। আফরোজা খুশবুর দিকে তাকিয়ে বলে, এত কম সাজলে কেন? একটু হাইলাইটার লাগাও, সুন্দর লাগবে। আফরোজা আর বাক্য ব্যয় করলেন না, নিজেই ঠিক করলেন খুশবুর সাজ। রোদটা একটু নেমে আসতে তারা চলে যায় ছাদে। আরশাদ এবং খুশবু দুজন একসাথে বসেছে। আরশাদ এক্সাইটেড মুখখানি দেখে খুশবুর নজর ফেরালো। দেখলে আমার চয়েস? শাড়িটাই কি সুন্দর লাগছে তোমাকে। শাড়িটা কিনে ভালোই করেছি। মোটেই না, আমি সুন্দর বলেই শাড়িটা ফুটেছে। শাড়িটা একটুও সুন্দর না। তুমিও তো আমার চয়েস। প্রত্যুত্তর করার আগে ইমরান ইহসান বসলেন তাদের সামনে। ভর্তি হলুদ মাখালেন আরশাদ এবং খুশবুর গালে। একে একে সবাই হলুদ ছোঁয়ালো তাদের। আরশাদের কাছে এই নিয়ম রীতিগুলি নতুন। এর আগে বাঙালি বিয়ে দেখেনি সে। তবে খ্রিস্টানদের বিয়েতে তার থাকা হয়েছে। গির্জায় গিয়ে সাদা ড্রেস পরে বিয়ে করা তাদের রীতি। অপরদিকে বাঙালি বিয়ের নানান সাজে, নানান রঙে ঢঙে। আরশাদের খুশি আর ধরে না। এই খুশিতে চুমু খেলে মন্দ হয় না, কিন্তু তার আশা যে পূরণ হওয়ার নয়।
আশেপাশে সবাই শিশি ক্যামেরার মতো লেগে আছে। গায়ে হলুদ শেষ হতে সবাই মেতেছে রং খেলায়, যাকে পারছে ইচ্ছে মতো রাঙিয়ে তুলছে। গুরুগম্ভীর বাহারুল হককেও আজকে ছাড় দেওয়া হয়নি, আবির ধরে এনে তাকে রং মাখিয়েছে। ছাদে সাউন্ড বক্সে জোরে গান চলছে, সেই গানের তালে রং খেলায় মেতেছে সবাই। আরশাদ সবার ভিড় পরোয়া করে খুশবুকে টেনে নিয়ে যায় আড়ালে। চিলেকোঠার ঘরটাতে সমস্ত পুরানো মাল দিয়ে ভর্তি। আরশাদ চিলেকোঠা দেওয়ালে ঠেসে খুশবুকে জড়িয়ে ধরে, আচমকাই ঠোঁটে ঠোঁট মেশালো। যদিও এর অবস্থান দীর্ঘক্ষণ নয়। আরশাদ মুখ সরাতে নজর গেল চিলেকোঠার পেছনে। আড়ালে দাঁড়িয়ে আছে খুশবুর ফুফাতো ভাই রিমন। তা হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। তার মানে এতক্ষণ কিসিং সিন সে দেখে ফেলেছে। সর্বনাশ! আরশাদ থতমত খেয়ে গেল। রিমনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, এই এখানে কি করছো তুমি? নেশা করছি দুলা ভাই, একটু সিগারেট টানতে এলাম। আমার তো বউ নেই, বউ থাকলে বউয়ের ঠোঁটটাই টানতাম। খুশবু রিমনকে দেখে থতমত খেয়ে গেল। এভাবে লজ্জায় পড়বে সে কখনো ভাবেনি। আরশাদের কি উচিত ছিল এই মুহূর্তে এইসব করা? মেয়েটা ঘোমটা টেনে এক ছুটে পালালো। আরশাদ ঠোঁট কামড়ে তাকালো রিমনের দিকে, দুদাতে পাটি পিষে বলে, অন্যের প্রেমে বাধা দিচ্ছ তো, তোমার কপালে বউ হবে না। বাড়ির মুরব্বীরা ছাদ থেকে চলে গেল। এখন ছাদে শুধু আছে ছেলে আর মেয়েরা। গানের তালে তালে কেউ নাচে ব্যস্ত, কেউ রং পানিতে মিশিয়ে ছড়িয়ে দিচ্ছে সবার গায়ে। এই রমরমা মুহূর্তে বন্ধুদের কাছে শেয়ার না করলে নয়। আরশাদের ভীষণ আফসোস বন্ধুরা তার বিয়েতে উপস্থিত নেই। আরশাদ হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল দিল। তার বন্ধুরা তখন একসাথে আড্ডা দিচ্ছিল। সবাইকে পেয়ে গেল এক দলে। আরশাদ সবাইকে দেখে এক চিলতে হাসলো। ফোনের অপর পাশ থেকে বন্ধুদের দল ডিলান, অ্যাডেন, কডি, অ্যালন সবাই চিৎকার দিয়ে ওঠে। আরশাদের রং মাখামাখি অবস্থাটা দেখে তারা বুঝতেই পেরেছে কতটা আনন্দ করছে আরশাদ। আরশাদ, তোমাকে চেনাই যাচ্ছে না, হোয়াট এ লুক। এত আনন্দের মাঝে তোমাদের মিস করছি, লাভ ইউ অল। ডিলান বলে, মিস ইউ আরশাদ, আমাদের আফসোস তো বেড়ে গেল, কেন যে যেতে পারলাম না। পাশ থেকে অ্যালন বলে, আরশাদ আর কতকাল তোমার ফ্রুজিকে আড়াল রাখবে, এবার তো দেখাও আমাদের। সবাই সহমত জানালো। আরশাদ ফোন হাতে নিয়ে খুঁজলো তার ফ্লুজিকে। মেয়েটা তখন নিচে চলে যায়, আর ফিরে আসেনি। আরশাদ ডেকে পাঠালো তাকে। মেয়েটা পুনরায় ছাদে এলো, তবে তার মুখে এখন হলুদ রং কিচ্ছু নেই। নিচে নেমেই মুখ পরিষ্কার করেছে সে। আরশাদ খুশবুকে ইশারা করলো। লজ্জায় দ্বিধা নিয়ে ক্যামেরার সামনে আসে সে। খুশবুকে দেখে বন্ধুদের দল হই হুল্লোড় বাড়ালো। সবাই ইতালিয়ান ভাষায় তাকে উৎসাহ জানালো। এটা ওটা কত কি বলল, কিন্তু খুশবু এসব কিছুই বুঝতে পারেনি। সে তো ইতালিয়ান ভাষা বোঝে না। অথচ আরশাদ কিছুক্ষণ পর পর তাদের চোখ পাকাচ্ছে। খুশবু শুধু হাসি মুখ করে তাকিয়ে আছে। সবার হইহুল্লোড়ের মাঝে এলনের কাজিন জন ফোনে চোখ রাখলো। সে এতক্ষণ গেমস খেলছিল। কাকে নিয়ে এত মাতামাতি দেখতে ফোনে চোখ রাখলো সে। খুশবুকে দেখা মাত্র ছেলেটার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। এই মেয়েকে সে চেনে না, শুধু চেনে না, মেয়েটার শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে নিজেকে ডুবিয়েছে জন এলনের হাত টেনে বলে, হু ইজ হি? আরশাদের ওয়াইফ। হোয়াট? জন পুনরায় ফোনে চোখ রাখলো। ঢোক গিলে অ্যালনের হাত টেনে সরিয়ে আনলো আড়ালে। ইতালিয়ান ভাষায় সে বলে, আরশাদের মতো একটা ছেলে এই মেয়েকে বিয়ে করছে? এর সাথেই কি তার প্রেম?
তোমরা আগে দেখুন এই মেয়েকে। কখনো না, সে সর্বদা তার ফ্লুজিকে আড়াল করেছে। আজ প্রথম দেখলাম তাকে, তবে মেয়েটাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। বোকা ছেলে চিনতে পারোনি? না। জন ঠোক পাকিয়ে হাসলো, হাতের ফোন নিয়ে চলে গেল গ্যালারিতে। একটি ছবি বের করে দেখালো অ্যালনকে। অ্যালন হতভম্ব, তার শ্বাস প্রশ্বাসের আন্দোলনে ধীরে ধীরে বাড়তে লাগলো। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, হোয়াট দ্য? শি ইজ কল গার্ল। প্রতি রাতে তার চার্জ কত সেটা আশা করি বলতে হবে না। অনেক আগেই তোমাকে এই মেয়ের ছবি সহ অনেক কিছুই বলেছিলাম। অ্যালন যেন কথা বলতে ভুলে গেল, মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে। অ্যালনের অবস্থা দেখে বাকি বন্ধুরা এসে তার সামনে দাঁড়ালো এবং জানতে চাইলো হঠাৎ কি হয়েছে। জন সবার উদ্দেশ্যে বলে, আরশাদের ফ্লোজিকে কেউ আগে কোথাও দেখেছো? ডিলান বলে, না, কেন? সি ইজ কল গার্ল। ভাইয়া এসব বলবেন না প্লিজ, আরশাদ জানলে সমস্যা হবে। শুধু শুধু একজনের নামে এত বড় কথা তোলা কি ঠিক? ফ্লুজি যথেষ্ট ভালো মেয়ে। ভালো ভালো, এটা কি তবে? জন তার ফোন সবার সামনে ধরল। মুহূর্তে সবার ভাবভঙ্গিমা পাল্টে গেল। জনের বুকে শুয়ে থাকা লস্যময়ী মেয়েটিকে দেখতে হুবহু ফ্লুজির মতো। মেয়েটির শরীরে কোনো পোশাকের চিহ্ন নেই, জনের বুকের সাথে ঢেকে আছে তার বক্ষবাজ। সবাই চোখ ঘোরালো এবং চোখাচোখি করলো। জন সবাইকে সারপ্রাইজ দিয়ে যেন মজাই পেল। আমি আমার সাথের কয়েকজন সিনিয়র মিলে বিডিতে গিয়েছিলাম। সেখানে এই মেয়েটিকে এক একজন এক এক রাতের জন্য নিয়েছিল। তার চার্জ জানো, ডিমান্ড আছে। অ্যাডনের শরীর কাঁপছে, তার কাছে এইসব ডাল ভাত। সে নিজেও লেভেনের আছে, কিন্তু আরশাদের মতো একটি ছেলের ভাগ্যে এমন মেয়ে কিছুতেই মানতে পারছে না তারা। সে বলে, আরশাদকে জানানো উচিত। এমন একটা মেয়েকে সে কি করে মেনে নিল? ডিলান বাধা দিয়ে বলে, কোনো দরকার নেই। মনে আছে ফ্লুজিকে ছাড়তে বলায় কোডিকে মেরে হসপিটালে নিয়েছে। এখন যদি আমরা এসব বলি তাহলে আমাদের খুন করে ফেলবে। কডি সহমত জানায়। আরশাদ যখন ফ্লুজির জন্য পাগল প্রায়, তখন সে বলেছিল ফ্লুজিকে ছাড়তে। সঙ্গে সঙ্গে কডিকে মেরে রক্তাক্ত করে আরশাদ। সেই দিনের কথা ভাবলে এখনও গা শিউরে ওঠে। অপরদিকে অ্যাডেন তার ঘোর বিরোধী। প্লিজ, যা হবার আগে হয়েছে, আরশাদকে জানানো উচিত। জন কিঞ্চিত হেসে বলে, শুনো, যে যার মতো চুপ থাকো। অন্ধ ভালোবাসা কতটা ভয়ঙ্কর সে এবার টের পাবে। খুশবুকে যখন শ্বশুর বাড়ি পাঠানো হয়, মেয়ের শোকে চেতনা হারায় অনিমা। অপরদিকে খুশবুর অবস্থা আরও করুণ। আরশাদের বাড়িতে আসার পর থেকে তার হুঁশ জ্ঞান নেই। ডাক্তার দেখানো হয়েছে, সুস্থ হতে না হতে রিসেপশন অনুষ্ঠান দিন চলে আসে। রিসেপশনের পর দিন সকাল সকাল খুশবুর ফ্লাইট। সে রাতটা খুশবু বাবা মায়ের কাছেই থেকেছে। আজ সকালে তার বাংলাদেশ ছাড়ার দিন। এয়ারপোর্টে এসে ঝাপসা চোখে অনিমার দিকে তাকিয়ে আছে সে। বাহারুল হক মেয়েকে বুকে জড়ান, কান্নায় ভেঙে পড়েন তিনি নিজেও। ইমরান ইহসান তৎক্ষণাৎ সান্ত্বনার বাণী ছুড়ছেন। মেয়েকে কি আমরা ফেলে দেব নাকি অযত্ন করব? কাঁদছেন কেন? মন ভরে তাদের জন্য দোয়া করুন। আবির ব্যাগপত্র হাতে তাড়া দিল, এক্ষুনি তাদের যেতে হবে। খুশবুর ডান হাতটা ধরল আরশাদ, অপরদিকে বাম হাত জড়িয়ে আছে অনিমা। মায়ের সুতো ছিঁড়ে কিছুতেই যেতে মন চাইছে না তার, তবুও যেতে হলো। সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো তারা। সব ফর্মালিটি শেষে প্লেনে চড়ে বসলো দুজনে। তাদের পাশাপাশি সিট হওয়ায় আরশাদ আর ফ্লুজি এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। আরশাদ তার ফ্লুজিকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। ছেলেটার কথার ভঙ্গিমায় বোঝা যায় যে সে আজ কতটা খুশি। কিন্তু খুশবু, সে তো এখনো পিছুটান জড়িয়ে
সে তো এখনও পিছু টানে জড়িয়ে আছে। আরশাদ খুশবুর হাতের পৃষ্ঠে চুমু খায়। খুশবুকে বুকে করে বসে এক সরল প্রশ্ন। এত শত ভিড়ে আমার উদ্দীপ্ত চাহনি কেন তোমার দিকে যায় বলতে পারো? আরশাদ যত নানা ভেবেছিল তার থেকে বেশি কিছু হয়ে গেল। টানা 14 ঘন্টা জার্নি শেষে খুশবুর অবস্থা প্রচণ্ড খারাপ। কিয়ৎক্ষণ বাদে উগরে দিল পেটের সব। দাঁত খিচে বসে থেকে যাওয়া নিস্তার পেল না, কিন্তু মাথা ব্যথা আচমকা প্রচণ্ড বড় আকারে বাড়ল। এতটাই মাথা ব্যথা যে মেয়েটা চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছে না। চোখে আলো এসে ছিটকে পড়লে কষ্ট দ্বিগুণ হয়। তার চোখ বন্ধ করে নিজেকে স্থির রাখতে চাইছে। খুশবুর অবস্থা দেখে সবার মাঝে চলছে অস্থির দুশ্চিন্তার আনাগোনা। ইতালিতে মেয়েটার প্রথম দিন, তারা ভেবেছিল কত কি করে তাকে সারপ্রাইজ দেবে, অথচ হলো তার উল্টো। রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে এফসিও পৌঁছে সকল ফর্মালিটি শেষে আবির দ্রুত গাড়ি ঠিক করে। খুশবু ভেবেছিল কত কি, এই দেশে পা রাখবে, সবটা দেখবে। এয়ারপোর্ট থেকে শুরু হবে তার অন্যরকম একটা যাত্রা। কিন্তু মেয়েটা এই সুন্দর শহরটাকে পূর্ণ দৃষ্টিতে দেখতে পারছে না। গাড়ি থেকে নেমে খুশবু আরশাদের হাত জড়িয়ে রাখলো। ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল সে। আরশাদ তাকে নির্দেশ দিচ্ছে কোথায় কোথায় পা ফেলতে হবে। মেয়েটা একটুও চোখ খুলতে চাইছে না। এই অসহ্য যন্ত্রণা থেকে তার মুক্তি চাই, মুক্তি। খুশবু ভিলায় প্রবেশ করতে নাকে এসে ধাক্কা দেয় মিষ্টি সুবাস। হঠাৎ তার গায়ে কিছু ছেটানো হয়। পিট চোখ খুলতে সে দেখতে পায় ছিমছাম গরনে একটি মেয়ে। মেয়েটির বাদামি চুল হেলে দুলে খুশবুর দিকে তাকিয়ে হাসছে আর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে খুশবুর দিকে। পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা, কিন্তু তাকে বৃদ্ধা বললেও খুশবুর মুখে লাগবে। এই বয়সে তিনি যতটা ইয়াং তা ভীষণ অবাক করা তার কাছে। এলিনা জড়িয়ে ধরল খুশবুকে, হাতে দিয়ে দিল একটি ফুলের তোড়া। ইতালিয়ান ভাষায় কত কি বলল তাকে, কিন্তু খুশবু এসব কিছুই বুঝতে পারে না। আরশাদ খুশবুকে নির্দেশ দেয় গ্র্যানিকে সালাম জানাতে। খুশবু সালাম জানায়। গ্র্যানি আদুরে হাতে খুশবুকে জড়িয়ে ধরেন। খুশবুর গলার সহিত তার গলা মেশায়। গ্লোরিয়াকে দেখে আরশাদ বলে, ফুফু কোথায়? এলিনা তার হাসি ধরে রেখে বলে, তোমার রেস্টুরেন্টে গেছে, কিছু বাঙালি খাবার আনা হবে। এসব তো মম রান্না করতে পারে না। আরশাদ আর দেরি করে না, সবাইকে বোঝায় খুশবু অসুস্থ। ইমরান ইহসান আরশাদকে টিপ্পনি কেটে বলে, তুমি কি তোমার গুহায় নিয়ে যাবে তাকে? আজকের দিনটায় এখানে থাকুক। বাঘ গুহায় থাকলে বাঘিনী বাইরে থাকবে কেন? আবির শব্দ করে হেসে ফেলল। আরশাদ তাকে নির্দেশ দেয় তাদের ব্যাকপ্যাক যেন ভিলায় রেখে আসে। আবির দ্রুত ব্যাকপ্যাক নিয়ে আরশাদের ভিলায় যায়। নিচতলায় সব রেখে এসে পুনরায় ফিরে আসে। আরশাদ তার ফ্লুজির হাত ধরে ভিলার দিকে নিয়ে যায়। একটি সিঁড়ির সাহায্যে খুশবুকে ধরে আরশাদ। নিচে নামতে গেলে মেয়েটার দুচরণ থেমে যায়। সে তো দোতলা নয়, এটা তো নিচে তলা। তাহলে আরশাদ তাকে আরও নিচে কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো পাতাল ঘর মনে হচ্ছে। আশার ওখানে কেন যাচ্ছেন? ওটা কি পাতাল ঘর? পাতাল দিয়েই তো যাব। এই পাশটা স্টোর রুম দিয়ে আমার ডিলার স্টোর রুমের কানেকশন আছে। অন্ধকার কেন? ভয় পেও না, আমি আছি তো। লাইট অন করলে তোমার চোখে লাগবে। এভাবেই চলো। খুশবুর ভয় বাড়ল। আরশাদের হাত আঁকড়ে ধরল সে। এই অচেনা জায়গা আরশাদ তার একমাত্র ভরসা। কিন্তু আবির যে একদিন বলেছে আরশাদ তাকে খুন করতে চায়। আরশাদ যদি ছলনা করে, নাকি ছলনা করছে? খুশবুর মাথায় এইসব চিন্তা হলেও সে সবটা সরিয়ে ফেলে। সন্দেহ একটা সম্পর্কের বিষ। সে চায় না সন্দেহ করতে। আরশাদ কখনোই তার ক্ষতি করবে না। খুশবু যেন গহীন গহ্বরে হারিয়ে গেল।
অন্ধকারে খামচে ধরলো আরশাদের হাত। সেই অন্ধকারের মাঝে আরশাদ শীষ বাজালো, গুনগুন করে গাইতে থাকলো গান। জর্জিয়া, wrap me up in all your I want in my arms. Oh, let me hold you. I will never let you go again like I did. Oh, I used to say. I would never fall in love again until I found her. I said I would never fall unless it's you I fall into. I was lost within the darkness, but then I found her. I found you. আরশাদ প্লিজ থামুন। আরশাদ থেমে গেল। অন্ধকারে আরশাদের গানের সুর তার গায়ে কাটা দিচ্ছে। কি হয়েছে ফ্লুজি? আমার বিশ্রামের প্রয়োজন। আরশাদ তার গতিবিধি বদলালো না। ফ্লুজিকে ধরে সে হাঁটলো আগের মতো। আরশাদ তার ভিলাই স্টোর রুমের দরজা খুলতে অন্ধকার ছিঁড়ে দেখা মিলল আলোর। খুশবু স্বস্তি পেল। ছিমছাম সাজানো ভিলায় নিচের তলায় কিচেন রুমটা বেশ বড়। কিচেন রুমটা বেশ বড়। দেওয়ালের পাশ ঘেঁষে গেছে দোতলার সিঁড়ি। আরশাদ খুশবুর হাত ধরে সিঁড়ির কাছটায় যায় এবং খুশবুকে কোলে তুলে নেয়। আরশাদের এহেন আচরণে চমকে গেল খুশবু। নিজেকে সামলাতে জড়িয়ে ধরল আরশাদের গলা। আরশাদ নামান, আমি পড়ে যাব। আমার উপর ভরসা নেই? আপনি নামান, আমি যেতে পারবো। উফ, পারবে না। আরশাদ নিজের চাওয়া বজায় রাখল। ফ্লুজির ছোট্ট দেহখানি গুটিয়ে গেল আরশাদের মাঝে। আরশাদে বলিষ্ঠ হাতের বন্ধনীতে মেয়েটাকে শক্তপোক্ত করেই ধরে রেখেছে, যেন নেকড়ে তার শিকারকে নিজের কাছে বেঁধে রেখেছে, একটু ছাড় পেলেই পালিয়ে যাবে। আরশাদ খুশবুকে না নামিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমে। বিশাল রুমটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। হাতের বন্ধন আলগা করে বিছানায় ফ্লুজিকে শুইয়ে দিল আরশাদ। আমি লাইট অফ করে দিচ্ছি, তুমি রেস্ট করো, না খেয়ে ঘুমাবে না। না না, আমার ভয় লাগবে। লাইট থাক, আমি চোখ ঢেকে রাখবো। আরশাদ চলে গেল নিচে। দুটো ট্রলি নিয়ে নিজে রুমে রেখে চলে গেল ফ্লুজির জন্য খাবার আনতে। তার বাসায় কোনো খাবার নেই। যাওয়ার আগে সব পরিষ্কার করে তবেই গিয়েছিল। খুশবু ঘুমানোর আগে বাবা মায়ের সাথে কথা সেরে নিল, তারপর তলিয়ে গেল ঘুমের রাজ্যে। আরশাদ আজ তাকে বিরক্ত করলো না। দুটো ট্রলি থেকে সব জামা কাপড় গুছিয়ে রাখলো নিজের আলমারিতে। খুশবুর জন্য ছেড়ে দিল তার আলমারির একাংশ। খুশবুর প্রতিটা জামা শাড়ি সে যখন গুছিয়ে রেখেছিল, মনের কোণে কোথাও যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। বিছানায় শুয়ে থাকা সফেদ ব্ল্যাঙ্কেটে জড়ানো ফ্লুজিকে দেখে আরশাদ তৃপ্তি নিয়ে হাসল। এই তো নিজের কথা নিজে রেখেছে, এই তো তার আরেকটি চাওয়া পূর্ণ হয়েছে। কাজ শেষে আরশাদ খুশবুর পাশে চুপচাপ শুয়ে পড়ল। এই রাতে মেয়েটাকে জ্বালাতে একটুও মন সায় দিল না তার। আচমকা খুশবুর ঘুমটা ভেঙে গেল। অন্ধকার রুম জুড়ে আরশাদের অস্তিত্ব খুঁজে পেল না সে। রুমে বাতি নেই, জানালার কাছে বড় পর্দা টেনে দেওয়া, যার দরুনে সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। অচেনা স্থানে খুশবুর ভয় বাড়ল। একটা জায়গায় থাকতে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে যায়, কিন্তু নতুন স্থান নতুন পরিবেশে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হাতড়ে হাতড়ে আরশাদকে বিছানায় খুঁজল খুশবু, কিন্তু বিছানায় যে ছেলেটার অস্তিত্ব নেই খুব সহজে বুঝতে পারল সে। হাতড়ে হাতড়ে ফোন খুঁজতে গিয়েও নিজের ফোন খুঁজে পেল না। বেডের পাশে থাকা টেবিলে হাত রাখল পুনরায়। খুঁজলে ফোন পাওয়া তো দূরের কথা, উল্টে তার ধাক্কায় ল্যাম্পটা ছিটকে পড়ল মেঝেতে। তৎক্ষণাৎ ঝনঝন শব্দে খুশবু ভয় পেল। নিজেকে আর সাহস দিতে না পেরে শব্দ করে কেঁদে ফেলল। ঝনঝন শব্দ শুনে আরশাদ ছুটে এলো দরজা খুলতে দেখতে পেল খুশবু মুখ লুকিয়ে কাঁদছে। দ্রুত রুমের বাতি জ্বালিয়ে বিছানায় বসলো আরশাদ। ফ্লুজি, কি হয়েছে? কাঁদছো কেন? আরশাদকে পেয়ে খুশবুর সাহস বাড়ল। দ্রুত হাতে জড়িয়ে ধরলো আরশাদকে। আপনি কোথায় ছিলেন আরশাদ? আমি ভয় পেয়েছিলাম। এভাবে রুম অন্ধকার কেন করছেন? তোমার চোখে আলো এলে ঘুম ভেঙে যাবে জান, তাই তো অন্ধকার করলাম। ভয় পায় না, আমি আছি তো।
খুশবু স্থির হলো। আরশাদ উঠে গিয়ে অন্ধকার রুমটায় আলো ফিরিয়ে আনলো। বড় বড় পর্দা সরিয়ে খুলে দিল বড় জানালা। তার জানালা থেকে বাইরের এই দৃশ্য ভীষণ সুন্দর। আরশাদ হাতের ইশারায় ডাকলো তার ফ্লুজিকে। জানালার কাছে দাঁড়াতে হিম হয়ে এলো দুজনের শরীর। খুশবু যখন আবেশিত নয়নে তাকিয়ে দেখছে বাইরের দৃশ্য, আরশাদ তখন তার পেছনে দাঁড়িয়ে আছে। সুন্দর না? হ্যাঁ, অন্যরকম সুন্দর। আরশাদ হাত বাড়ালো খুশবুর উদরে, থুতনি রাখলো মেয়েটার কাঁধে। এখন কয়টা বাজে আরশাদ? সকাল 11টা যান। আরশাদ তাকে কোলে তুলে নিল, ওয়াশরুমে গিয়ে দাঁড় করালো ফ্লুজিকে। দ্রুত হাতে ঝর্ণার নব ঘোরাতে ভিজে গেল মেয়েটার সমস্ত দেহ। খুশবু অবাক হলো, চোখ বড় বড় করে আরশাদের দিকে তাকালো। ছেলেটা কিঞ্চিত হাসলো। ড্রেস রেডি রেখেছি, দ্রুত শাওয়ার শেষ করে বেরিয়ে এসো, একসাথে নাস্তা করব। বাই দ্য ওয়ে, আমি কি জয়েন করতে পারি? আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত দরজা বন্ধ করলো খুশবু। মেয়েটার কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে গেল আরশাদ। ব্রেকফাস্ট আরশাদ আর খুশবু তারা নিজের ভিলাই করেছে। আরশাদের হাতে বানানো স্যান্ডউইচ এবং গরম গরম কফিতে চুমুক দিচ্ছে খুশবু। এর মাঝে আরশাদ বলে, আগামীকাল ডিনারটা আমার বন্ধুদের সাথে করব, ঠিক আছে? তারা তোমাকে নিয়ে ভীষণ এক্সাইটেড। সবাই কি ছেলে আরশাদ? হুম। তাহলে আমি যাব না। কিন্তু কেন? সব ছেলের মাঝে আমার ইরিটেটিং ফিল হবে। প্লিজ আমাকে জোরাজুরি করবেন না। তাদের গার্লফ্রেন্ডরাও আসবে, প্রবলেম হবে না? তারা তো বাঙালি নয়, যে কোনো পরিস্থিতিতে আমার নিজেকে মানাতে সময় লাগে। প্লিজ বোঝার চেষ্টা করুন। ওকে যান। আরশাদ পুনরায় খাবারে মনোযোগ দিল। তাকে ফোড়ন কেটে খুশবু বলে, তাদের সবার গার্লফ্রেন্ড আছে, আপনার নেই। ছিল, আছে এবং থাকবে। দেখতে চাও? খুশবু ভ্রু কুচকালো। আরশাদ তার চেয়ার টেনে আরও কাছে আনলো। খুশবুর ঠোঁটের কোণে লেগে থাকা নশিলা আরশাদ নিজের হাতে দখলে নিল। স্তব্ধ পরিবেশটা আরও স্তব্ধ করে দিল দুজনে। সারাটা ঘরে কোনো কথার শব্দ নেই, শুধু পাওয়া যাচ্ছে দুটি মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ। খুশবুর দুর্বল শরীরটা আরশাদের দখলে যাওয়ার আগে আরশাদের বুকে হাত রেখে মৃদু ধাক্কায় সরিয়ে দেয় খুশবু। আমাদের গ্র্যানির কাছে যাওয়া উচিত আরশাদ, তারা নিশ্চয়ই অপেক্ষা করছে। পালাতে চাইছো? একদমই না। সত্যি? সত্যি। ওকে, গেট রেডি ফর দ্য নাইট যান। না। ইয়েস।